Hi, good morning to all of you. সকলকে সুপ্রভাত। আজকের যে ক্লাসটা আমি তোমাদের নিচ্ছি সেটা হচ্ছে HISA অর্থাৎ থার্ড সেমের। মেঘলা ম্যাডাম অলরেডি তোমাদের শুরু করেছেন এবং আমি তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা আজ থেকে শুরু করছি। তোমাদের কথা মতো আমি বলেছিলাম যে তোমাদের ইউটিউব বানাবো এবং যেটা এমার্জেন্সিস থাকবে সেটা আমি তোমাদের অনলাইন আসবো। এই চ্যাপ্টারের যে শুরুটা সেটা মনে তোমাদের সিলেবাসটা 750-এর পর থেকে শুরু হয়েছে। এই CC5-এর এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক উত্থান, অর্থাৎ আমাদের যে আদি মধ্যযুগের সময়কাল বলি আমরা, সেই আদি মধ্যযুগের সময়কালের তিনটে রাজবংশের মূলত চারটে রাজবংশের উত্থানের কথা বলা হয়েছে। তোমাদের জানাতে হবে সিলেবাসে খুব ছোট ছোট করে। আজকের টপিকটা খুবই ছোট্ট করে জানাবো, একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস। ভিডিওটা বড় হবে না, তাই তোমাদের বলবো যে একটু মন দিয়ে শোনার জন্য। বাংলায় আমরা জানি যে শশাঙ্কের কথা আমরা পড়েছি গত সেমিস্টারেতে, এবং গৌড় অর্থাৎ মালদার যে জোনটায়, মালদা বর্তমান যে চিরুটি আমাদের মুর্শিদাবাদের চিরুটি গ্রাম বলা হয়, ওই এলাকাটাতে নাকি গৌড়ের শশাঙ্কের রাজধানী। আমরা জানি কর্ণ সুবর্ণ ওনার রাজধানী ছিল, গৌড় ছিল তার রাজ্য। এবং আমি শশাঙ্কের বিষয়ে ডিটেলস অতটা যাচ্ছি না। শশাঙ্ক মারা যাওয়ার পর আমাদের যে বাংলায় বিশেষ করে গৌড়, একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র মানে হচ্ছে উত্তরবঙ্গ, বঙ্গ হচ্ছে নিচের সাইড, হুগলি নদীর এবং পরবর্তী এলাকা। তখনকার বাংলাদেশ আমাদের ওয়েস্ট বেঙ্গল জোন। তো এই এলাকাটাতে, অর্থাৎ আমি আজকে যেটা মূলত আলোচনা করি, এই যে গৌড় অঞ্চলটাতে কি হয়েছিল, আমাদের বাংলাতে কি হয়েছিল রাজনৈতিক পরিস্থিতি, এবং এইটা আলোচনা করতে গিয়ে আমি তোমাদের কিছু উদাহরণ তুলে ধরবো। প্রথমত ঢুকি যে শশাঙ্ক মারা যাচ্ছেন, বলা হয় 636-37 খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন, এবং এটা নিয়ে যদিও বিতর্ক রয়েছে। তবে শশাঙ্ক মারা যাওয়ার পর আমাদের এই যে বাংলার পর্বটা, অর্থাৎ 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ এই যে 637 থেকে 705, এই যে 100 বছর টোটাল, এই সময় আমাদের বাংলার রাজনীতি কেমন ছিল, কি পরিস্থিতি হয়েছিল, এই যে টোটাল পর্বটাকে জানার জন্য আমাদের বেশ কিছু ঐতিহাসিক তথ্যের উপরে কিছু উপাদান রয়েছে ডাইরেক্ট, এবং কিছু রয়েছে ইনডাইরেক্ট, যেটাকে রেফারেন্স বলা হয়। তো সেটা থেকে আমরা এই পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করব যে এই সময়ে রাজনৈতিক परिस्थितिটা কেমন ছিল। थोड़ा हिंदी में बोल लेते हैं कि ये आज का जो क्लास होगा, इस क्लास में हम लोग देखेंगे कि शशांक के मौत के बाद गौर और हमारा बंगाल में पॉलिटिकल सिचुएशन कैसा रहा, और इन जो 750 बिफोर 750, ये 637 टू वो ये जो वक्त है, ये 100 साल का वक्त, ये कैसे गुजरा बंगाल में, पॉलिटिकल सिचुएशन क्या बना था। तो इस पीरियड की हिस्ट्री के जानने के लिए हम लोगों को कुछ सोर्स के ऊपर निर्भर करना पड़ेगा। जैसा पहला सोर्स हम लोगों को निर्भर करना पड़ेगा, बुद्धिस्ट टेक्स्ट है ये, इसका नाम है आर्य मंजूश्री मूलकल्प। आर्य मंजूश्री मूलकल्प। दूसरा है एक बुद्धिस्ट पंडित है, बुद्धिस्ट पंडित, उनका टेक्स्ट है द बर्थ ऑफ बुद्धिस्ट रिलीजन्स इन इंडिया। ये इस टाइप का एक टाइटल बना, एक बुक है उनका। इस बुक में ये रिटन है, ये इस बुक को लिखे थे लामा तारानाथ, फेमस हिस्टोरियन है। और तीसरा है ये खलीमपुर कॉपर प्लेट। ये एक बहुत ही इम्पोर्टेंट इंफॉर्मेशन है। और चौथा है रामचरित, जो संध्याकर नंदी ने लिखा है। तो ये है, ये 3-4 है। और एक है बागपति राज, जो बस गौरवाह टेक्स्ट जो बागपति राज ने लिखे थे। तो
এই যে চারটে টেক্সটের কথা আমি বললাম, আর্য মঞ্জুশ্রী মূলকল্প, লামা তারানাথের বুদ্ধিস্ট যে গ্রন্থটা, তারপরে হচ্ছে আমাদের কালিম্পুরে তাম্রশাসন, এবং গৌরবাহ বাক্পতিরাজ গৌরবাহের এই যে আমাদের যে টেক্সটটা গৌরবাহ টেক্সটটা বাক্পতিরাজের লেখা, আর আর কিছু আর একটা ইম্পর্টেন্ট টেক্সট হচ্ছে রামচরিত। তো এই সন্ধ্যাকর নন্দী রামচরিত, এবং এই টেক্সট থেকে আমরা এই 100 বছরের ইতিহাসটা একটা জানার চেষ্টা করব। প্রথমে বলে দিই কি হয়েছিল। আচ্ছা, শশাঙ্ক মারা গেলেন, হর্ষবর্ধন কিছুদিনের জন্য বাংলা এসেছিলেন এটা বলা হয়, এবং হর্ষবর্ধনের সঙ্গে যে যে মানে আমাদের আসাম, তখনকার দিনে তো কামরূপ नाम ছিল, इंदो उन जमाने में ये आसाम को कामरूप बोला जाता था। तो हर्षवर्धन के साथ कामरूप का जो राजा थे वो भास्कर बर्मन थे। उनके साथ ये भास्कर बर्मन के अंडर में हम लोग कुछ देर तक आए थे, बंगाल आए थे, ऐसा बोला जाता है कि। और इसके बाद बोला जाता है कि जैना करके कोई लोकल चिफ था, ये भी आए थे, লোকাল চিফ ছিল, তিনিও কিছুদিন রাজত্ব করেছিলেন। এবং আর কিছুদিন যাওয়ার পর এটাকে বলা হয় যে আমাদের যে আমাদের ইস্টার্ন সাইড বাংলাদেশ, ওই এলাকাটা দ্য রথস এবং খড়গস, এই দুটো রাজবংশ নাকি রাজত্ব করেছিল এটা বঙ্গ এবং সমতট জোনটাতে। সমতট বলতে বোঝায় আমাদের একদম বাংলাদেশের যে বর্ডার, মায়ানমার লাগোয়া যে বর্ডার এলাকা রয়েছে, এবং ওই আর বঙ্গ বলতে আমি তোমাদের বললাম হুগলি বাংলাদেশ বর্ডারে যে এলাকাটা রয়েছে। তো এই অঞ্চলটাতে কিছু দিনের জন্য এই দুটো রাজবংশ নাকি রাজত্ব করেছিল। আরেকজনের নাম পাওয়া যাচ্ছে, তিনি হচ্ছেন হিমালয়ের উত্তর বিভাগ থেকে নাকি তিনি বাংলা আক্রমণ করেছিলেন। তার নাম হচ্ছে শৈলভ দাস। এই তার সম্পর্কে ডিটেলস অত কিছু জানা যায় না। আর এবং আরেকজনের ইনফরমেশন জানা যায় এর সঙ্গে সঙ্গে যশোবর্মন। এই যশোবর্মন কনৌজের রাজা, নাম এনার ইতিহাসে আছে, এবং ইনি তো মোটামুটিভাবে আমরা বুঝতে। আচ্ছা, যশোবর্মন সম্পর্কে বলে দিই, ইনি নাকি মোটামুটি 725 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে আমাদের বাংলাতে নাকি এসেছিলেন এবং কিছুদিনের জন্য রাজত্ব করে গিয়েছে। কারণ তার যে কবি কিছুক্ষণ আগে বলছিলাম গৌরবাহ, তো যশোবর্মনেরই কবি ছিলেন এবং কোর্ট पोएट যাকে বলি আমরা। तो यशोवर्मन कोर्ट पोएट थे, ये बागपति राज। तो ये इन्फॉर्मेशन वहाँ से मिला है। और भी एक इन्फॉर्मेशन मिलता है, पाওয়া যায় যে কাশ্মীরের রাজা কিছুদিনের জন্য আমাদের বাংলা আক্রমণ করেছিলেন, এবং মুক্তাপীর ললিতাদিত্য এনার নামও আমাদের এখানে পাওয়া যায়। এবং কাশ্মীর রাজা চলে যাওয়ার পর গৌড় কিছুদিন তার আন্ডারে এসেছিল, এবং তারপর তার ছেলে জয়পীর তিনি নাকি গৌড়ের এলাকাতে রাজত্ব করেছিলেন। এখন আমরা তাহলে একটা স্পষ্ট বুঝতে পারছি আনস্টেবল পলিটিক্যাল সিচুয়েশন বাংলাতে পরিস্থিতি ছিল, কেউ স্থায়ী নেই। এখন ঐতিহাসিক তথ্য বা হিস্টোরিক্যাল যে এভিডেন্স কতটা প্রুফ, সেটা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, কারণ আমাদের কাছে আর্কিওলজিক্যাল রিমেন্স এর বড় অভাব রয়েছে, এবং বিশেষ করে হিস্টোরিক্যাল যে এভিডেন্সগুলো দেওয়া হচ্ছে, এবং যেটাকে পক্ষপাতমূলক আমরা বলতে পারি। তো এটা পক্ষপাত যেখানে হয় সেখানে ঐতিহাসিক দলিল খুব একটা যে গ্রহণযোগ্য এমনটা কিন্তু নয়। আর লামা তারানাথ যে বক্তব্যটা রাখছেন যে এই যে 100 বছরের ভারতবর্ষের ইতিহাসের এই সময়কালটাতে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে এই সময়েতে লামা তারানাথ, এবং একই সঙ্গে আমরা যে বুদ্ধিস্ট টেক্সট গ্রন্থটার কথা বললাম আর্য মঞ্জুশ্রী মূলকল্প, এই আর্য মঞ্জুশ্রী মূলকল্প আর লামা তারানাথের যে গ্রন্থ, এবং এই দুটো টেক্সটেই একটা মানে মোটামুটিভাবে একটা সমান্তরাল তথ্য পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে তারানাথ বলছেন যে ইস্টার্ন বেঙ্গলটাতে খড়গস বলে রাজারা রাজত্ব করছিলেন, এবং আমাদের বঙ্গ যে রিজনটা আমি যে কথাটা আগে বলছিলাম ওখানে নাকি চন্দ্র রাজারা, এবং চন্দ্র রাজাদের नाम তোমরা এমএ যখন পড়বে, আরও যারা एंशिएंट हिस्ट्री में एमए पढ़ोगे, अगर अब तुम लोग एंशिएंट हिस्ट्री में एमए पढ़ोगे ना, तब ये बंगाल का जो डिवीज़न है ये तुम लोगों को पता चलेगा। हम लोग को सिलेबस में तुम्हारा डिटेल्स नहीं है, तो ये पता चलेगा तुम लोगों को कि उस वक्त के लिए क्या क्या जियोग्राफिकल लोकेशन था।
তো এই চন্দ্র রাজাদের, তারানাথ বলছেন এই চন্দ্র রাজাদের মোটামুটি শেষ শক্তিশালী রাজার নাম হচ্ছে ললিত চন্দ্র। এই ললিত চন্দ্র মারা যাওয়ার পর বাংলার পরিস্থিতি খারাপ হয়ে যায়। লামা তারানাথ যেটা মন্তব্য করছেন, এবং আর্যমঞ্জুশ্রী মূলকল্পেও এইটার সাপোর্ট করা হয়েছে। আর্যমঞ্জুশ্রী মূলকল্পে এটা আগে বলা হয়েছে, এবং লামা তারানাথ যে টেক্সট, সেখান থেকে আমরা জানতে পারছি যে এই সময় বাংলাতে কোনো, অর্থাৎ কার পর, ललित चंद्र राजा ललित चंद्र, इनके बाद अब कोई नहीं राजा रहा। বাংলার যে পরিস্থিতিটা, সেটা একটা আনস্টেবল পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। কোনো বড় রাজা নেই। আমরা মোটামুটি জানি যে 7th 8th সেঞ্চুরিতে আমাদের গুপ্ত সাম্রাজ্যের যে পরবর্তী স্টেজ, এবং বিভিন্ন আমাদের ইনস্ক্রিপশনসও পাওয়া যাচ্ছে, যেখানে দেখবে ফিউডাল লর্ডসদের কথা বলছি আমরা। ফিউডাল, আমরা যদি ইউরোপিয়ান থিওরি বা ভারতীয় তত্ত্ব অনুযায়ী একটু আলাদা, সামন্ত প্রভুদের কথা, সামন্ত মহাসামন্তদের যে উত্থান, এবং এইখানে নিশ্চয়ই তাহলে একটা কথা স্পষ্ট, বাংলাতেও কিন্তু এই রকমের যে লোকাল জমিদার বা যারা ধনী, তারা কিন্তু অবস্থান করছেন। বড় রাজা নেই। এই সমস্ত ধনী জমিদার এরা, যারা লোকাল এলাকায় তাদের সম্পত্তি প্রতিপত্তি বাড়িয়ে ফেলেছিল, তারা নিজেরা, যেহেতু তাদের রাজা নেই, নিজ নিজ এলাকায় স্বাধীন হচ্ছেন, এবং তারা গরিব যে চাষি, তাদের শোষণ করছেন, এবং তাদের বলার তো কেউ নেই, যার ফলে তারা তাদের মতো করে সমস্ত জিনিসটাকে দখল করার চেষ্টা করছেন এবং শোষণ করছেন। এখানেতে খালিমপুর তাম্রশাসনে, খালিমপুর তাম্রশাসনে এই শব্দটা ইউজ করা হয়েছে, যে খালিমপুর তাম্রশাসনে একটা টার্ম ইউজ করা হচ্ছে। এখানে এই যে ধনী জমিদার গরিব চাষিদের লুট করছেন, সাধারণ গরিবদের বলার শোনার কেউ লোক নেই, তারা কোথায় যাবেন, এবং রাজা নেই, এইরকম যে পরিস্থিতি আমাদের বাংলাতে তৈরি হয়েছিল, এই বাংলাতে তৈরি হয়ে যাওয়া পরিস্থিতিটার একটা স্পেশাল টার্ম ইউজ করা হয়েছে খালিমপুর তাম্রশাসনে ধর্মপালের, অর্থাৎ ধর্মপালের যে খালিমপুর তাম্রশাসন, এখানে বলা হয়েছে যে মাৎস্যন্যায়। এবং এখানে মাৎস্যন্যায় শব্দটা তোমরা নিশ্চয়ই স্কুল লেভেলে পড়েছো। আমি তোমাদের আরেকটু বর্ণনা করব। मात्स्य माने बुझते पारछो, ये मात्स्यन्याय जो टर्म कालिमपुर कॉपर प्लेट में इस्तेमाल किया गया है, इसका कालिमपुर इंस्क्रिप्शंस, ये मात्स्य मीन्स तुम लोगों को समझ में आ रहा है कि मछली है। न्याय मीन्स जो मतलब जो लॉ है, मतलब जो सिस्टम है, इसको मात्स्यन्याय बोला जाता है। अच्छा, ये टर्म लामा तारानाथ भी सपोर्ट किया, लामा तारानाथ के टेक्स्ट में भी मिलता है। तो মাৎস্যন্যায়টা কি তোমাদের একটু জাস্ট বলে নিই। যেমন বলা হচ্ছে যে বাংলার এই পরিস্থিতিটা কেমন হয়েছিল তোমরা পড়েছো, আর একবার তোমাদের বলে দিই। একটা বড় পুকুরে মাছের ধর্মটাই কি, মাছের যে মাছের বড় মাছ সবসময় ছোট মাছকে ধরে খায়। এটা পুকুর বা তালাव में जो होते हैं ना, बड़ा मछली जो होते हैं, वो छोटा मछली को हर वक्त खाते हैं। तो बंगाल में जो हालत ऐसा बन गया था कि जो पूरा बंगाल के एक तालाब के जैसे इमेजिनेशन कर लो, और जो बड़ा जो जमींदार थे, जो लैंडलॉर्ड्स थे, कि राजा ना होने के कारण उन लोगों को छोटे छोटे जो फार्मर्स थे, उनसे वो टैक्सेस वसूल करता था, और भी एक्स्ट्रा सब वसूल करता था। ये सब এই সমস্ত জিনিসগুলো তারা মানে করছেন এবং শোষণ করছেন, তাদের বলার কেউ লোক নেই। তাই এটাকে ম্যাচিং করা আছে মাৎস্যন্যায় টার্মটা, যে মাছের মতো অবস্থা আমাদের বাংলার কৃষকদের হয়েছিল, অর্থাৎ এই সময় পরিস্থিতি হয়েছিল। এবং যার জন্য একটা বিশৃঙ্খল পরিস্থিতি, যাকে বলে আমরা একটা শব্দ ইউজ করতে পারি, বিশৃঙ্খল, অরাজকতাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং যার জন্য মানে এটা মাৎস্যন্যায় এই কারণেই বলা হয়েছে যে মাছের মতো অবস্থা। তো আশা করি মাৎস্যন্যায় শব্দটা মানে বুঝতে পারছো। তোমাদের শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, এবং এটা ছোট টিকা টাইপেও আসতে পারে। মাৎস্যন্যায় কাকে বলে, মানে হচ্ছে মাছের মতো অবস্থা। তো কোথা থেকে রেফারেন্স পাওয়া গেছে? খালিমপুর ইনস্ক্রিপশনসে ধর্মপালের, এবং লামা তারানাথের টেক্সটেও সাপোর্ট করা হয়েছে। এখন এই মাৎস্যন্যায় সম্পর্কে যে টোটাল
পরিস্থিতি 100 বছর ধরে চলছে, অন্ধকারময় পরিস্থিতি, এবং 100 বছরে ঠিক করা হচ্ছে যে, কিন্তু একটা কথা তোমাদের বলিনি যে এই সময়টা আমাদের 8th সেঞ্চুরি এডি, মানে আমরা তো 8th সেঞ্চুরিতে চলছি এই সময়টায়। তারপরে তাম্রলিপ্ত বন্দর এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করেছিল আমাদের মেদিনীপুরেতে, কিন্তু এখন তাম্রলিপ্ত বন্দরের কোনো রেফারেন্স আর পাওয়া যাচ্ছে না, যার ফলে ইম্পর্টেন্সটা অনেকটা কমে গেছে, এবং যার ফলে আমাদের কাছে সেরকমভাবে কোনো রেফারেন্স নেই এই বিষয়টার জন্য যে যে কতটা হতে পারে, যেহেতু আমরা কয়েন্স পাচ্ছি না এই পর্বটাতে, যার জন্য বোঝা যাচ্ছে টোটাল অর্থনীতিটা কিন্তু কৃষি বেসড হয়ে গিয়েছিল, অর্থাৎ কৃষি বেসড আমাদের অর্থনীতি হয়ে গেছিল, এবং যার জন্য এই পরিস্থিতিটা তৈরি হতে আরও বিশেষ করে পরিস্থিতিটা তৈরিতে আরও বিশেষ সহযোগিতা হয়েছিল। তো এই খালিমপুর তাম্রশাসনেতে যেটা বক্তব্য রাখা হয়েছে, এই পরিস্থিতি থেকে উদ্ধারের একটা গল্প ওখানে রাখা হয়েছে। আমি তোমাদের বলবো, সেটা বলা হচ্ছে যে এখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে জনগণ, অর্থাৎ বাংলার জনগণ বিশৃঙ্খলময় পরিস্থিতি, এখান থেকে মুক্তি পেতে হবে, অর্থাৎ এটা টোটালটা হচ্ছে এক অন্ধকারময় যুগ চলছে, 100 ইয়ার্স अंधेरे के समय चल रहा है, 100 साल से। এই অন্ধকারময় যুগ থেকে মুক্তির জন্য নাকি বাংলার জনগণ গোপাল বলে একজন ভদ্রলোককে বাংলার শাসক মনোনীত করছেন, এবং যেটাকে টার্মটা ইউজ করা হচ্ছে প্রকৃতিপুঞ্জ গোপাল, অর্থাৎ প্রকৃতিপুঞ্জ গোপালকে সিলেক্ট করা হচ্ছে, এবং তিনি বাংলার সিংহাসনে বসছেন 750 খ্রিস্টাব্দে, 750, অর্থাৎ এই সময় তিনি বসছেন, তাকে সিলেক্ট করছেন কারা? বাংলার জনগণ, এবং এখানে টার্মটা ইউজ করা হচ্ছে প্রকৃতিপুঞ্জ। এখন এই প্রকৃতিপুঞ্জ টার্মটাকে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিরোধ রয়েছে, বলছে যে ইলেকশন নাকি হয়েছিল, এবং এবং এই ইলেকশনের কথা গল্প করা যায়। আর সি মজুমদার মন্তব্য করছেন যে এটা প্রকৃতি বলতে অনেকে বলছেন সাধারণ জনগণ, কিন্তু আর সি মজুমদার বলছেন এই সময় কিন্তু সাধারণ জনগণের মতামত কোথায় ছিল, তো সাধারণ জনগণের ইম্পর্টেন্সটাই তো ছিল না। যার জন্য এখানে মনে হচ্ছে এলিট ক্লাস যারা অফিসার ছিলেন তারা পরিস্থিতিটাকে ঠিক মানে ভেবে অনুকূল মনে করছিলেন না, এবং তারা চাইছিলেন যে ঠিক করার জন্য, যার জন্য তারা পদক্ষেপ নিয়েছিলেন, এবং গোপালকে তারা প্রিন্সিপাল চিফ হিসেবে, লিডিং চিফ হিসেবে তারা সিলেক্ট করছেন, এবং তারা বসাচ্ছেন। এখন কলোনের রাজতরঙ্গিনীতে একটা রেফারেন্স আছে যে এর আগেও যে জনগণের যারা অফিসাররা হবেন তারা কিন্তু পরিস্থিতি হাত থেকে বাঁচার জন্য খারাপ পরিস্থিতি থেকে অফিসাররা ঠিক করেন, এটা রেফারেন্স রয়েছে। কারণ কাশ্মীরেতে অশোকের যে ছেলের নাম পাওয়া যায়, তার নাম হচ্ছে জালৌক এখানে সিলেক্ট করা হয়েছিল। তো বাংলাদেশের বিখ্যাত ঐতিহাসিক স্যার, আমি পার্সোনালি ওনার সাথে সাক্ষাৎ করেছি, আমি ওনার সাথে অনেক কথা হয়েছে, এই বিষয়ে নয় অন্যান্য সমস্ত বিষয়ে। তো ওনার একটা বিখ্যাত বই আছে, ডক্টর আব্দুল মমিন চৌধুরী ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এবং ডায়নেস্টিক হিস্ট্রি অফ বেঙ্গল, এই ডায়নেস্টিক হিস্ট্রি অফ বেঙ্গলে তিনি বলছেন যে এবং তিনি বলছেন যে খালিমপুরের যে ইনস্ক্রিপশনে বলা হয়েছে এটা সম্পূর্ণরূপে একটা রিজেক্ট করছেন তিনি বলছেন যে এটা একটা সম্পূর্ণরূপে তথ্যটা ঠিক নয়, কারণ গোপালের ইলেকশন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মোটামুটিভাবে সর্বসম্মতিক্রমে, এবং এটা সিলেক্ট করার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে তিনি বলছেন এখানে ইলেকশনের কথা, অর্থাৎ নাকি নির্বাচন হয়েছিল। আব্দুল মমিন চৌধুরীর এই বক্তব্য কতটা ঠিক কতটা ভুল, পরবর্তীকালে আমাদের বিখ্যাত একজন ঐতিহাসিক প্রাচীন ভারতের ঐতিহাসিকের নাম বিএন মুখার্জি স্যারের বক্তব্য আইসেটিক সোসাইটি জার্নালে তিনি লিখেছিলেন 2 বা 3 বার যে ইলেকশনের পরিস্থিতি কি করে হবে, ইলেকশন মানে কি, ইলেকশন মানে হচ্ছে সর্বসম্মতিক্রমে সেখানে মানুষ জানাবেন তার প্রতিনিধি, এরকম টাইপের। তো বাংলাতে সেই পরিস্থিতি তো ছিলই না, তাই জন্য মুখার্জি স্যার বলছেন যে এখানে হতে পারে যে সেই সময়ে বাংলার যারা অমাত্য, যারা মিলিটারি অফিসার ছিলেন, তারা গোপালকে ইলেক্ট করেছিলেন, এবং যার জন্য গোপালকে, আমাদের বাংলাকে সেই অন্ধকারময় পরিস্থিতির হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন, বাঁচানোর জন্য তারা নাকি ইলেক্ট করেছিলেন।
এখন নেহার রঞ্জন রায়ের নাম তো তোমরা সবাই শুনেছো, ওনার বাঙালির ইতিহাস বই আছে। নেহার রঞ্জন রায়ও মোটামুটিভাবে একটা কথা স্বীকার করছেন যে আমাদের বাংলাতে সেই সময়ে যারা ল্যান্ডলর্ডস ছিলেন, निहार रंजन रे जो हैं बहुत ही फेमस हिस्टोरियंस हैं। तो अब्दुल मोमिन चौधरी सर को बोले हैं कि इलेक्शन हुआ था और आर एन मुखर्जी बोल रहे हैं, आर एन मुखर्जी सर बोल रहे हैं कि सॉरी डी एन मुखर्जी सर, सॉरी बी एन मुखर्जी ब्रतीन्द्रनाथ मुखोपाध्याय मुखर्जी। तो वो बोल रहे हैं कि इलेक्शन कैसे हो सकते, इलेक्शन नहीं है, कुछ ऑफिशियल्स थे वो लोग सेलेक्ट किए थे गोपाल को। और निहार रंजन राय सर जो बोल रहे हैं कि हालत उस लेवल में नहीं था। ऐसा है कि जो लड़ रहे थे पावर के लिए लड़ मतलब शोषण कर रहे थे, वो लोग अपना अपना जो चाहत थे वो भूल के शांति बनाने के लिए गोपाल को उन लोगों ने अपना अपना शासक माना और बांग्ला में शांति लेके आए। তো এটা হচ্ছে নিহার রঞ্জন রায়ের বক্তব্যটা হচ্ছে যে তারা তাদের যে নিজেদের যে স্বার্থ, সেই স্বার্থটাকে তারা নিজেরা ত্যাগ করছেন এবং তারপরে তারা বাংলাতে একটা গোপালকে শাসক বসে একটা শান্তি আনার চেষ্টা করছেন এবং যার জন্য এবং আনার মধ্য দিয়ে ওই যে বলা ফিস ল, ইংলিশে আমরা টার্মটা বলি ফিস ল, এবং কালিমপুর তাম্রশাসনে কী বলা হয়েছে মাৎস্য ন্যায়। তো এই যে টার্মটা এবং আজ মঞ্জুশ্রী মূলকল্পে তো এই কথা বলা হচ্ছে। তো এই যে ব্যাপারটা এখানে সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। এখন গোপাল কে ছিলেন এটা নিয়ে, গোপালের আসল পরিচয় কি, এটা বলা হয় বরেন্দ্র অঞ্চলে তার নাকি অরিজিনাল বসবাস ছিল। তার বাবা নাকি মিলিটারি অফিসার ছিলেন এক সময়। বরেন্দ্র বলতে কি বোঝা বলো তো, আমাদের যে উত্তরবঙ্গ, দিনাজপুর, রাজশাহী, পাবনা, এই যে অঞ্চলটার এলাকা তখনকার দিনে বরেন্দ্র বলা হতো এবং ওই অঞ্চলে তার বাবা মিলিটারি ছিলেন। আর বেসিক্যালি তার বাবা যেহেতু ছিলেন, ছেলে গোপালও তিনি ছিলেন এবং গোপাল অত্যন্ত এটা এটা বলা হয় যে তিনি অস্ত্রশস্ত্র বিদ্যা চালাতে পারতেন এবং যার জন্য অনেক অনেক সম্মান অর্জন করেছিলেন। তারপরে তাকে সম্মানীয় ব্যক্তি হিসেবে, যেহেতু তিনি সেই সময় প্রেস্টিজিয়াস পার্সন, তাকে সিলেক্ট করা হয়েছিল বাংলার শাসক অর্থাৎ বাংলার রাজা হিসেবে এবং তারই মধ্য দিয়ে আমাদের বাংলাতে পাল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। আমরা গোপাল সম্পর্কে, গোপালের অ্যাচিভমেন্ট সম্পর্কে বিশেষ ডিটেলস তথ্য আমরা পাই না, তবে গোপাল সম্পর্কে এটুকু পাওয়া যায় যে গোপাল রাজত্ব করেছিলেন মোটামুটিভাবে 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত। কেউ কেউ ऐसा बोल सकते हैं गोपाल ने राजत्व किए थे 750 से 770 और कोई बोल रहा है 775 तक उन्होंने हमारे बंगाल में राज किए। उसके बाद जो है वो पर्सनली वो बुद्धिस्ट थे। हम लोग ये जानते हैं, আমরা জানি গোপাল রাজারা সবাই বুদ্ধিস্ট ছিলেন। তো গোপালের মৃত্যুর পর তার যে ছেলে ধর্মপাল, তিনি বাংলা শাসনে বসেছিলেন সিংহাসনে এবং তিনিই ছিলেন পাল বংশের অন্যতম সর্বশ্রেষ্ঠ রাজা। তো আমরা পরে ডিটেলসে আরও পড়ব। তো এই পর্যন্তই তোমাদের এখানে যে কোয়েশ্চেনটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে মাৎস্যন্যায়, অর্থাৎ বাংলাতে পালরা কি করে এলেন, মাৎস্যন্যায় কাকে বলে, কোথায় আমরা পেলাম এবং তার যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, বিভিন্ন ঐতিহাসিক যে টার্ম ইউজ করেছেন সেই বিষয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। জানি না কতটা বুঝতে পারলে, তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে এবং তোমাদের সাথে আমাদের যে লাইভ ক্লাস হবে সেই ক্লাসে আশা করি তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে, তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে। ওকে, ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।